আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুসানা এবং আমি ফারজানা তানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্ত হলেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার বেলা 10:30টার পরে ডক্টর রিচার্ড বিলি পৌঁছান এভারকেয়ার হাসপাতালে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পৌঁছানোর কথা রয়েছে। এদিকে হাসপাতালের সামনে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বেগম খালেদা জিয়া, এ আশায় বুক বেঁধেছেন সবাই। এরই মাঝে বুধবার সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। পরে বেলা 11:30টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অংশ নিতে দেশে আসার কথা রয়েছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দলের। সকাল থেকেই এভারকেয়ারের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা, তবে অন্য দিনের তুলনায় তা কম। সকল মানুষকে, গরিব দুঃখী মানুষকে, মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন, খেদমত করবেন। এই সময় আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে দেন, এটাই আমরা আশাবাদী। ম্যাডামকে যাতে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। হাসপাতালের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। হাসপাতালের ভেতরে পিজিআর এবং এসএসএফ সদস্যরা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। যুক্তরাষ্ট্রের যে বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন, তার যোগ দেওয়ার পরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি, এ নিয়ে নতুন কোনো তথ্য জানিয়েছেন কিনা তারা? জি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি তা হলো ওনার স্বাস্থ্যের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছেন। তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। এর বাইরে নতুন কোনো তথ্য থাকলে সেটি বিএনপির অফিসিয়াল বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির। তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে ইতিমধ্যে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন রিচার্ড বেল। মূলত রিচার্ড বেল লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনি জানবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে, অর্থাৎ 4 মাস আগে লন্ডন ক্লিনিকে তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন এবং চিকিৎসা নিয়েছিলেন। এছাড়াও রাতে চীন থেকে আরেকটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। যদিও এর আগেই চীন থেকে একটি প্রতিনিধি দল এসেছে, যদিও আমরা জানতে পেরেছি সেখানে অন্তত 10 জন সদস্য রয়েছে। তারা যদিও প্রাথমিক পরামর্শের জন্য এসেছিলেন বলে আমরা জানতে পেরেছি, এবং রাতে যে চিকিৎসক দলটি আসবে তারা বিশেষজ্ঞ চিকিৎসক দল হিসেবে আসবেন। আমরা যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এরিয়াটি কিন্তু তার কাটা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ এর সদস্যরা। আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএসএফ এর সদস্যদের রুটিন কাজের অংশ হিসেবে আগামীকাল এভারকেয়ার হাসপাতালের ঠিক পার্শ্ববর্তী 2টি মাঠে বিমান বাহিনী ও সেনাবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে, এবং এই বিষয়ে যাতে কোনো গুজব বা অপপ্রচার চালানো না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে বলে রাখি যে গত 27শে নভেম্বর থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ারের সিসিইউতে কিন্তু ভর্তি রয়েছে। এরপরেই কিন্তু তার স্বাস্থ্যের নানান বিষয় নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম খালেদা জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন বলেই জাতীয় তার জন্য উৎকণ্ঠায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া মিথ্যা মামলায়ও আইনের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি,
তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। একই স্থানে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুযোগ সুবিধার পরোয়া করতেন না বলেই খালেদা জিয়াকে মানুষ এত ভালোবাসে। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন বিএনপির স্থানীয় সম্ভাব্য প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান দলের নেতাকর্মীরা। আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় তিনি কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান জাতীয় স্বার্থে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলেক্টিং দেয়ার মোস্ট ট্যালেন্টেড অফিসার্স টু অ্যাটেন্ড দি ন্যাশনাল ডিফেন্স কোর্স ইন বাংলাদেশ। এ সময় ভৌগোলিক অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতিমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক পরিবেশ, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। আপনাদের খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয়, এটি একটি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর আয়োজন। ভোটদাতা ভোট দিতে আসবেন, তাদের জন্য এই আয়োজন উৎসব হয়ে উঠুক। দেশ তা গর্বের সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। আমরা সংগ্রামের সময় সর্বস্তরের মানুষের আত্মত্যাগকেও আখ্যায়িত করেছি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সম্ভব করতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, সব শিক্ষার্থী ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা। গ্র্যাজুয়েশনের এই আনন্দমোহ মুহূর্তে আসুন আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের সব মানুষের পক্ষে আল্লাহর কাছে দোয়া করি। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিশন তা পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় ইসি সচিব বলেন, ইসির মূল দায়িত্বটা হবে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরা। আরও জানাচ্ছেন শাকিরা করিম। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইসি।
উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে সাংবাদিকদের নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সবাই এই প্রেক্ষাপট সম্বন্ধে জানি। আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। সুতরাং আমরা এই ধরনের একটা অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে বিগত 1.5 দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। বক্তব্যে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এবার শতাব্দীতে ভালো নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো নেই মূলত তাদের মূল দায়িত্বটা পালন করবেন, কিন্তু আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে দেওয়া। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এটা নিজেও বলেছেন বারবার করে। এ সময় গণভোট নিয়ে ইসি সচিব জানান, গণভোটের যে 4টি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এক্ষেত্রে পুরো প্যাকেজ দেখে ভোট দিতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছে। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্বাচন কমিশনের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় স্ব প্রতীকে নির্বাচন করতে হবে এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ। প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে, যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয়। ডিসি, এসপি তাদের বদলি হচ্ছে, সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েও সরে দাঁড়ানোয় ক্ষমা প্রার্থনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। এর পরিপ্রেক্ষিতে গুমের মামলায়ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন আমির হোসেন। এদিকে গ্রেফতার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ করে দিয়ে পরবর্তী তারিখ 14 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TIF সেলের গোপন বন্দিশালায় গুম রেখে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় বুধবার। সকালে কড়া নিরাপত্তায় মামলার 17 আসামির গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শুরু হলে মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও উপস্থিত না থাকায় ZI খান পান্নাকে জরুরি তলব করে ট্রাইব্যুনাল। তবে তৎক্ষণাৎ হাজির হয়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান এ আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানি প্রসঙ্গে তাদের আইনজীবীরা বলেন, ভবিষ্যতে যাতে আইনি জটিলতা তৈরি না হয় এবং খালাস পেলে যেন তাদের মক্কেলরা চাকরিতে ফিরতে পারেন, সেজন্যই এ আবেদন। যে 4 বছর জেল খাটার পরে একুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। আইন সবার জন্য সমান উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে যেয়ে গুরুতর অপরাধ সংগঠন করেছেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা, যারা
রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 9 ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। একের পর এক ঘটছে খুন, রাহাজানি। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। আর অপরাধ কখনো কমে না উল্লেখ করে সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, ঘটনার আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলে পরিস্থিতির উন্নতি সম্ভব। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত রোববার খুলনার আদালতের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় 2 জনকে। 10 নভেম্বর রাজধানীর পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে গিয়ে নিহত হন 1 জন। ঠিক তার 7 দিন পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। পুলিশের তথ্য মতে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে 937টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন ঘটনা বাড়ছে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, এখনো 30% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটি একটি বড় কারণ। পুলিশ যত কথাই বলুক, ঢিলেঢালা ভাব কিন্তু এখনো আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যে সক্ষমতা বলুন অথবা যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী করতেও পারছে না। সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই অপরাধ কমে আসবে। অপরাধের হার কোনো সময় কমে না কোনো দেশে কোথাও, বাংলাদেশেও হচ্ছে, তাই এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এতে একটু মনে হচ্ছে যে একটু শৈথিল্য আছে কোথাও। একটা তো ঘটনা ঘটে গেলে প্রতিকারমূলক, আর ঘটনা ঘটার আগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা করা, সেইগুলো খুব বাড়াতে হবে। সেগুলো বাড়ালেই পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে থাকবে, অন্তত নিয়ন্ত্রিত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে সংঘাত বাড়ার আশঙ্কা করে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে রাজনীতিবিদদের সংবেদনশীল আচরণ করতে হবে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু আমরা দেখছি, এভাবেই যদি থাকে, যদি এর উন্নতি না হয়, তখন এটা সংঘাত সহিংসতার মাত্রা আরও বেশি বাড়াবে। কারণ পুলিশকে তো ভয় পাচ্ছে না। রাজনৈতিক দলগুলো বা যারা প্রার্থী হন, তাদের একটা বড় অংশই মুখে গণতান্ত্রিক, কিন্তু বাস্তবে কার্যত তারা আসলে গণতন্ত্রের আদর্শ বিশ্বাস করেন না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীকেই নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক এই আইজিপি। যেহেতু সামনে ইলেকশন একটা আসছে, সরকার পরিবর্তনের একটা বন্দোবস্ত, হালকাভাবে দেখার কোনো স্কোপ নাই। অন্যান্য সিচুয়েশনের মতো না ইলেকশনটা, তো সেই জন্য ইলেকশনটা পার করে দিতে হবে পিসফুলি। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সব বাহিনীর সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের। এইরকম পরিস্থিতি আগে কোনো সময় দেখা যায়নি, তো ফলে তো পরিস্থিতি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন তার আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজারে হঠাৎ করে তেলের দাম বাড়ানোর বিষয়ে না জানার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা ও খোলা তেল 5 টাকা বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। গত অক্টোবরে একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানগুলো। তখন সরকারের চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় তারা। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দাম বৃদ্ধির বিষয়ে জানে না তার মন্ত্রণালয়। না, আমরা একেবারেই জানি, কিছুক্ষণ আগে জেনেছি, আধা ঘন্টা আগে। কর্মকাণ্ডটা ওনারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কি ব্যবসায়ীদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই? এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তার মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না।
সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় বলে মনে করেন ক্র্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এটি অন্যায়ভাবে করা হয়েছে এবং আমি আশা করছি, যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। বিলাল হোসেন, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করে 1971 সালের 3রা ডিসেম্বর। আজ থেকে 54 বছর আগে টানা 9 মাস যুদ্ধ চালিয়ে বাঙালিদের এক প্রকার কোণঠাসা করে ফেললেও পাক বাহিনী সবচেয়ে বড় ভুলটি করে বসে এই দিন। পাকিস্তানি বাহিনী ভারতের পূর্বাঞ্চলে শক্তিশালী বিমান হামলা করে, ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। তাদের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় মিত্রবাহিনী। বদলে যায় পাশার দান, মোড় ঘুরে দাঁড়ায় যুদ্ধ পরিস্থিতির। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রক্তস্নাত ইতিহাসের স্তম্ভ ৭১-এর সংগ্রাম। ৩০ লাখ শহীদের প্রতি ফোঁটা রক্তবিন্দুতে লেখা হয় স্বাধীনতার দলিল। যুদ্ধের প্রায় শেষ ভাগে এসে পাক বাহিনী চালায় নারকীয়তার তাণ্ডব, যেখানে প্রতি মুহূর্তে রচিত হয় মৃত্যুর মিছিল আর বিভীষিকা। দেশ স্বাধীনের শেষ মুহূর্তে এসে যুদ্ধের কৌশল পাল্টায় পাকিস্তান। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৭ ভারতের শ্রীনগর, যোধপুর সহ ৭টি স্থানে একযোগে হামলা চালায় পাকিস্তানি বিমান বাহিনী। এর পরপরই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তানে হামলা চালানোর নির্দেশ দেন। ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডো, যেন নিজেই ভারতকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে উস্কে দিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল এই ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণ করে ফেলা এবং আমাদের মুক্তিযুদ্ধ যে এই দেশের জনগণের যুদ্ধ, এইখান থেকে মনোযোগটা অন্য জায়গায় শিফট করে নেওয়া। সুতরাং ভারতবর্ষ তার অরিজিনাল পজিশন সেইটাকে চেঞ্জ করলো এবং এই যুদ্ধে পাকিস্তান এই আক্রমণের মুখে সে পাকিস্তানের বিরুদ্ধেও একই সঙ্গে যুদ্ধে নেমে গেল। এ ঘটনায় বদলে যায় প্রেক্ষাপট, যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের শক্তি আরও তীব্র হয়ে ওঠে। আমাদের মনোবল সৃষ্টি হয়েছিল বাংলাদেশের জনগণ যে আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করছে। আমরা তো গেছি এরকমভাবে যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তা আমরা দেশের জন্য উৎসর্গ করার চিন্তা নিয়েই তো আমরা গিয়েছি। পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেয়া। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায় বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। জাতিসংঘে একটা প্রস্তাব পেশ করা হয় যে যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধবিরতি হলে পরে অবস্থাটা দাঁড়াতো যে যেখানে আছে সেখানে থাকতে হবে। তার মানে পাকিস্তান হানাদার বাহিনী যেটুকু দখল করে আছে সেই দখলটা আমাদের মেনে নিতে হবে। সোভিয়েত ইউনিয়ন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে সে ভেটো দেয়। ভেটো দেওয়ার ফলে এই ষড়যন্ত্র কিন্তু কার্যকর হতে পারে। ৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনাইমুড়ি, কুমিল্লার মিয়াবাজার দখলদারমুক্ত করে। বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় বাঙালিরা। শাকিলা করিম, RTV, ঢাকা। অবশেষে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার মামলায় গ্রেপ্তার করা হলো অভিযুক্ত নিশির রহমানকে। মঙ্গলবার দিনগত রাত ১:৩০টার দিকে ঈশ্বরদী শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে সন্তোষ প্রকাশ করে শাস্তি নিশ্চিতের দাবি জানান স্থানীয়রা। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল ৩০ ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা আঙিনায় থাকা ৮টি কুকুরছানার উপর বিরক্ত হয়ে বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে দেন অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান। পরের দিন মা কুকুরের ডাক চিৎকার শুনে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে RTV সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের। কুকুরছানাগুলোকে হত্যার অভিযোগে অভিযুক্ত নিশির রহমানকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের কর্মচারী ও স্থানীয়রা। জাতি এটাই দেখতে চায়, জাতি তার বিচার দেখতে চায়, তার বিচারের দাবিতেই জাতি আশাকৃত। আসামি যখন গ্রেফতার হয়েছে তার তো ন্যায্য বিচার হবে, এটা আমরা ন্যায্য বিচার দাবি করে আমরা আশা করে আছি যেন এটা ন্যায্য বিচার আমরা পাই যেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়ে একটা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা যার নামে একজন আসামি নিশি
খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি। ঈশ্বরদীতে এমন নেক্কারজনক ঘটনায় অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সহ সকলের। আবরার মাহি, RTV। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে আধাবেলা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে বিভিন্ন হাসপাতালের সামনে দাবি তুলে ধরে মানববন্ধন করেন তারা। দাবি পূরণ না হলে আগামীকাল 4 ডিসেম্বর সব হাসপাতালে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন করার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘদিনের অবহেলার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টেকনোলজিস্ট না থাকায় রোগীরা তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা করাতে পারছে না বলেও অভিযোগ করেন। সরকারি সেবা দিতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2025 উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। দিবসটির এবছরের প্রতিপাদ্য প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। তিনি আরও বলেন, 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকেই দৃষ্টি হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তাদের এই মন্ত্রণালয়ের আওতায় আনতে হবে, বীর হিসেবেই তাদের সম্মান দিতে হবে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।